অসিত বলতে পারে, অন্যরা তো বলেছেন, আপন বলেছেন, ত্রিবেণীমা বলেছেন। হ্যাঁ, প্রণাম প্রণাম। ও রুহুল বাবু হাত তুলেছিলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ রুহুল ভাই আগে হাত তুলেছে, টুনি বলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুহুল বাবা বলুন। প্রণাম মহারাজ, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা আচ্ছা। এই বিষয় হচ্ছে, আমার একটু সমস্যা হচ্ছে কি, ওই কখনো কখনো ধ্যানে বসলে বা জপে বসলে খুব ভালো লাগে, খুব গভীরে ডুবে যাই। আবার কখনো কখনো আমি গভীরে ডুবতেই পারিনি, মানে আমি চেষ্টা করি মনটাকে যেন গভীরে নিতেই পারিনি। তো আমি লক্ষ্য করছি, যখন আমার শ্বাসটা ক্লিয়ার থাকে, ফুসফুস এবং নাক দুইটা, তখন যেন মনে হয় যে আমার মনটা গভীরে ডুবছে। তো এই যদি এটা ঠিক হয় আমার ধারণাটা, তাহলে আমি শ্বাসকে ক্লিয়ার রাখবো কি করে? আর যদি ঠিক না হয়, বিকল্প কি পথ আছে, এটা যদি দয়া করে একটু বলেন। হ্যাঁ, এইটা খুব ভালো প্রশ্ন আর কি। এবং আপনি যে স্তরের থেকে করছেন আর কি, তার সাপেক্ষে অন্য যারাও শুনছেন তারাও এই বিষয়টাকে যতটা পারবেন সতর্কভাবে শোনা এবং গ্রহণ করার চেষ্টা করা, বোঝার চেষ্টা করলে ভালো হবে। শাস্ত্রে এইরম বলা হয়, যখন কোনো জিজ্ঞাসা রাখা হয় এবং যেখানে রাখা হচ্ছে উত্তরও দেওয়া হয়, তখন বলা হয় একটি শব্দ, হিন্দিতে খুব প্রচলিত, সাবধান হোকর শুনে, মানে সাবধান হয়ে যেন শোনা হোক। সাবধান মানে এখানে জাগতিক সাবধানতা নয়, সাবধান মানে অচঞ্চল মনে, একদম মানে মুখিয়ে থেকে যেমন শোনা হয় আর কি। মানে এক একটা শব্দ এবং শব্দকে কেন্দ্র করে যেদিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে সেইটি যেন বোঝা হয়, সেইভাবে এই কথাটি বলা হয় আর কি, সাবধান হোকর শুনে, অর্থাৎ সতর্কভাবে সজাগভাবে শোনা আর কি। তাহলে এইখানে বিষয় হলো, মন্ত্র যখন ঠিকঠাকভাবে হয়, অর্থাৎ শ্বাস পরিষ্কার থাকে, নাকের শ্বাসের চলাচলের ক্ষেত্রে কোনো আড়ষ্টতা যখন থাকে না, তখন নামের বিষয়টি ভালো হয়। আর যখন সেটা না হয়, তখন নামের বিষয়টি সেরূপ ভালো হয় না। এটি ঠিক, নাক দিয়ে যখন শ্বাসের বিষয়টা চলাচল ঠিক হয় তখন তো হবেই, কোনো না কোনো কারণে সেটি না হলে তখন অসুবিধের বিষয়টি হবে আর কি। সেই হিসেবে শ্বাসটাকে পরিষ্কার রাখার চেষ্টা, অর্থাৎ নাকের ভেতরে আড়ষ্টতা বা আটকে আটকে যাওয়ার ব্যাপারটা যত কম হয়, সেইভাবে শরীরটাকে রাখার চেষ্টা, নিজের যেটা রেঞ্জের মধ্যে আছে, নিজের আওতার মধ্যে যতটুকু আছে সেইটি চেষ্টা করা সাধক সাধিকার এ পথের পথিকদের কর্তব্য। কিন্তু এর এখানে কোনো টিপস বা টেকনিক আছে কিনা এই ব্যাপারে সাধকদের? হ্যাঁ, এক্ষেত্রে মূল কথা যেটি হলো, ওই কখনো ভালো লাগা এবং কখনো ভালো না লাগা, এইটি হলো সমাধির পথের ক্ষেত্রে ওই চারটে বাধার কথা বলা হয়েছিল: লয়, বিক্ষেপ, কষায় এবং রসাস্বাদ। লয় মানে বলেছি নিদ্রা, অলসতার মধ্যে মনটা ডুবে যাওয়া, এটা বেহসির মধ্যে। বিক্ষেপ মানে চাঞ্চল্য বা চঞ্চলতা। কষায় মানে করতে করতে ভালো না লাগা, একঘেয়ে হয়ে যাওয়া, সেই অবস্থাটাকে কম কথায় কষায় বলা হয়। রসাস্বাদ মানে কোনো একটি বিশেষ অবস্থাতে মন বেশ রস পাওয়া। এই যে অবস্থাটি, এইটির থেকেও মুক্ত হওয়ার জন্য বলা হয়
জীবনমুক্ত স্থিতির দিকে যেন শীঘ্রতার সঙ্গে আমরা এগোতে পারি বা জেগে উঠতে পারি। অর্থাৎ মনে যখন আমরা রস পাচ্ছি না, সেই সময় ও নামটিকে অবলম্বন করে থাকা, অর্থাৎ যতটুকু রস পাওয়ার অনুভূতি রয়েছে সেইটি পাচ্ছি না বলে আর ততটা ভালো লাগছে না বা মন জমছে না, বসছে না। এই যে জমা বা না বসা, এই দুটোকেই গুরুত্ব না দিয়ে নামটি আমার প্রিয় ধন, এইরূপ ভাব রেখে সেই ক্ষেত্রে লেগে থাকতে বলা হয়। তাতে কি হয়, ক্রমশ এই যে অবস্থাগুলো, কখনো ভালো লাগা বা না লাগা, কখনো খুব গভীরভাবে ভালো লাগা, কখনো সেই তুলনায় একটু কম ভালো লাগা তবে ভালো লাগা, কখনো আলুনি ভাব, কখনো আরো স্থূল একটা শরীর মনের অবস্থা, কিন্তু নাম করছি বা স্মরণ করার চেষ্টা করা হচ্ছে। এই যে বিভিন্ন রকম অবস্থাগুলোকে গুরুত্ব না দিয়ে কেবলমাত্র নামের যে ধ্বনি, যেটি উচ্চারিত হয়, দীক্ষার সময় আমরা যে ধ্বনিটি কানে শুনি, সেই শোনার যে স্মৃতিটি, ওইটিকে অবলম্বন করে নিজের ভেতরে যেমন ওই মন্ত্রটাকে স্মরণ করার যে স্বাভাবিক প্রয়াস, সেইটিকে করতে করতে ক্রমশ এই অবস্থা থেকে মনটি ধীরে 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 আরো গভীর চেতনার স্তরে প্রবেশ করে। কিরকম? এই যে কখনো শ্বাসের বিষয়টা ভালো হলে ভালো লাগা, অর্থাৎ ভেতরের আরাম পাওয়া, সব ব্যাপারগুলি ভেতরের দিকের, এই ভেতরের আরাম পাওয়ার বিষয়টিও একরকম বন্ধন। এই স্তরে যেখান থেকে প্রশ্নটা এসছে সেই জায়গার সাপেক্ষে উত্তরটা যাচ্ছে। বন্ধন কিরূপ? সেই অবস্থাটি না হলে তখন যেন মনের মধ্যে তৃপ্তিতে যেন খানিক ভাটা পড়ল। এই অবস্থাটি থেকেও উঠে এগিয়ে যাওয়ার জন্য ওই অবস্থাটির প্রতিও উদাসীন হয়ে যাওয়া, অর্থাৎ গুরুত্ব না দিয়ে কেবলমাত্র নামের যে ধ্বনি, সেটি যেমনই শ্বাসের অবস্থা থাকুক, তার ফলে মনের অবস্থা কখনো চঞ্চল, কখনো মাঝারি, কখনো শান্ত থাকুক, এগুলোকে গুরুত্ব কম দিয়ে ওই মন্ত্রটির সঙ্গ করা। সঙ্গ করতে 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 করতে, ওই যে একবার কথা হয়েছিল মহব্বত, এই শব্দটি আপনার মুখ থেকে বিশেষভাবে শোনা গিয়েছিল এখানে, তাছাড়া তো জানি, মানে এখানে প্রেম অর্থে আর কি। তখন ধীরে 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 মন্ত্রের প্রতি, এদিকের অন্য সংস্কারগুলো কেটে মন্ত্রের প্রতি প্রেম উৎপন্ন হতে থাকে। সেইটি হয় একটি স্থায়ী স্থিতির দিকে নিয়ে যাওয়ার পক্ষে সহযোগী। আর যদি সেটি না করে কোনো একটি অবস্থা বিশেষের আস্বাদন আমরা বেশ খানিকটা অন্তর্মুখী অবস্থায় নিতে থাকি, সেই অবস্থাটা যদি কোনো বিশেষ কারণে, শরীরের কোনো পরিবর্তন বা অন্য কারণে না হয়, তখন মনের প্রশান্ত ভাবটি নষ্ট হয়, অর্থাৎ শান্তিটি বিঘ্নিত হয়। এই কারণে বলা হয়, যেমনই অবস্থা থাকুক, পথের পথিকের একমাত্র লক্ষ্য হওয়া উচিত যেন নামটির সঙ্গ করতে পারি, তাতে ভালো লাগুক বা না লাগুক। এই লাগুক বা না লাগুক, এইভাবে চলতে চলতে ক্রমশ এই যাবতীয় অবস্থাগুলোর মধ্যে থেকে মনকে মুক্ত করে পরম জীবনমুক্ত স্থিতিতে পৌঁছে দেয় মনটি, মানে মন্ত্রটি পৌঁছে দিয়ে একটা সময় মন্ত্রটিও লয় হয়ে যায়। সেই জন্য এখন হ্যাঁ, এখানে একটা সমস্যা হয় কি, আমি যতক্ষণ কাজে কামে থাকি, সজ্ঞানে যতক্ষণ থাকি, তখন আমার নাম থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে ওর মাঝেই আমি কোনো বিষয়ের ভিতরে ঢুকে গেছি, তখন আমার আর এই বোধটা থাকে না, এবং দিন শেষে দেখি যে আমি সজ্ঞান থেকে অজ্ঞানের ভিতরেই বেশি থাকি। এই সজ্ঞানে থাকার এই প্রয়াসটা কিভাবে বাড়াবো? সত্যি কথা বলতে এই প্রয়াসটা, এই প্রয়াসের দ্বারাই প্রয়াসটা আর কি। এই যে সজ্ঞানে থাকার যে চেষ্টাটা করা হচ্ছে,
মাঝে মাঝে আবার বেহুশের যে অবস্থা, অর্থাৎ হুঁশ না থাকা, অন্য কিছুর মধ্যে মনটা ঢুকে গেছে। আবার যখন সেইটা হুঁশ হলো, আবার সজ্ঞানে থাকার দিকে মনের মোড়টা ঘুরলো। এই চেষ্টাটা যদি পুনঃ পুনঃ হতে থাকে, এই চেষ্টাটারই ফল হলো ওই বেহুশির বিষয়টা আস্তে আস্তে কমতে থাকবে আর কি। আর যদি এটা না করে কোনো একটা, সাথে সাথে আমি দেখি যে নাম চলে, হ্যাঁ আমি ঘুম থেকে ওঠার পরে দেখি যে নাম চলে, কিন্তু মানে বেহুশ অবস্থায় তো ওই সময় তার ঠিক থাকে না। হ্যাঁ, ওই বেহুশ অবস্থার বিষয়টা, যতক্ষণ আমরা জাগরণ অবস্থায় আছি, কর্তব্য হলো সেই সময় হুঁশটাকে যত বেশি রাখা। যেখানে যেখানে ভুলে যাচ্ছি বা বেহুশির মধ্যে জাগরণ অবস্থার কথা বলছি, সেটা পথের স্বাভাবিক অবস্থা। চেষ্টাটা যত গভীর স্তরে হবে, ব্যাকুল ভাবটা, তত ভোলার বিষয়টাও আস্তে আস্তে কমতে থাকবে এবং হুঁশের অবস্থাটা বাড়তে থাকবে। এই ক্ষেত্রে অন্য কোনো কৌশল অবলম্বন করে যদি আমি ওটাকে করতে যাই, তাহলে কি ওই একনিষ্ঠার বিষয়ে ওটা একটা সামান্য মানে ছেদ তৈরি করে আর কি। একনিষ্ঠার বিষয়টা একটু কমতি হয় আর কি। সেই জন্য খুব ভালো হলো মন্ত্র জপের ক্ষেত্রে, মন্ত্র জপের সমস্যাটাও সেই মন্ত্র জপের মাধ্যমেই যদি দূরীভূত হয়, তাহলে খুব সহজেই ভেতরের যাবতীয় বন্ধনগুলো কেটে যেতে থাকে আর কি। আর না হলে অন্য কিছুকে অবলম্বন করলে সেটিকে কাটার জন্য আবার পরে নতুনভাবে বেগ পেতে হয়, আর মন্ত্রের নিষ্ঠাটাও কমে যায় আর কি। সেই জন্য ওইটি নিয়ে লেগে থাকা, রুহুল বাবা। হ্যাঁ, করতে 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 দেখবেন এই ধৈর্য হতে হতে না একটা সময় পরে এই যে রুমি বা অন্যান্য যাদের পাচ্ছি আমরা মরমিয়াদের মধ্যে থেকে, এদিকে লালন বলি, রুমি বলি বা যারাই আছেন, সবাই দেখবেন শেষে গিয়ে হৃদয়ে সেই প্রেমের কথাটা মনে আছে। এখানে বসে আলোচনা হয়েছিল যে সেই প্রেমের ওই জায়গাটার বিষয়ে অনেক মহাজনরা অনেক কথাই বলেছেন। আপনি নিজে বলছেন পশ্চিম দিকে মুখ করে তখন বোধহয় বসেছিলেন, আর আমি এই দিকটা বসেছিলাম আর কি, ওই ঘরটিতে। অনেক কথা হয়েছে আপনার সাথে এই ব্যাপারে। ওই জায়গাটায় যাওয়ার জন্য এই হলো সূত্র আর কি। এরম বলা হয়েছে যে তিনি আমাকে ভালোবাসেন কি না বাসেন আমি জানি না, কিন্তু আমার ভেতরে যদি তার প্রতি সামান্যতম অনুরাগের সঞ্চার হয়, তার লক্ষণ হলো সবসময় তাকে নিয়ে পড়ে থাকার চেষ্টা আর কি। এই ভাবটাই ক্রমশ ধীরে 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 অন্যগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে ওই ভেতরের অনুরাগ বা প্রীতি বা প্রেম বা মহব্বত, ওইটাকে বিশুদ্ধ থেকে বিশুদ্ধতর ভাবে জাগ্রত হতে সাহায্য করে আর কি। এই পথের ব্যাকুল চলাটাই হলো মূল কথা, এই আর কি। বুঝতে পারছি। হ্যাঁ, এইভাবে আর কি রুল বাবা। ভালো লাগা বা খারাপ লাগার বিষয়টা কি ওই যে ডান শ্বাস বাম শ্বাস অথবা প্রতি ঘন্টা যে পঞ্চতত্ত্বের উদয় হয় ওই কারণে কি খারাপ লাগাটা আসে? হ্যাঁ, ভালো লাগা বা খারাপ লাগার বিষয়টা সাধারণত, সোজা কথায় বলতে গেলে, ইরা পিঙ্গলায় যখন শ্বাস চলে, ইরাতে যখন শ্বাসের প্রাবল্য থাকে অর্থাৎ প্রবলতা থাকে বাম নাসারন্ধ্রে, বাম দিকের নাসারন্ধ্রে নাকের যে ছিদ্র, সেইটাতে যদি শ্বাস প্রবল থাকে, বেশি বয়, তখন মোটামুটি একটা ভালো লাগার অবস্থা থাকে। আর ডান নাসারন্ধ্রে অর্থাৎ ডান দিকের ছিদ্রে যদি প্রবল হয়, সেটা পিঙ্গলা, তাহলে সাধারণত জব বা ইত্যাদিতে মন তখন ভালো লাগবে না, একরকম জোর করে করার মতনই হয়। আর যখন উভয় নাসারন্ধ্রে প্রায় সমান গতিতে চলতে থাকে, সেটা হলো সুষুম্নায় চলছে তার সূচক আর কি, বোঝাচ্ছে, তখন ভালো লাগার ব্যাপারটা বিশেষভাবে হয় আর এমনিতেই স্বাভাবিকভাবেই হতে থাকে। পিঙ্গলাতে চাঞ্চল্য অর্থাৎ ডান নাসারন্ধ্রে বেশি চঞ্চলতা, ইরাতে সেই তুলনায় শান্ততা, আর উভয়ে চললে সুষুম্নাতে হলো বিশেষ শান্ততা এবং ভালো লাগার ব্যাপারটা। তবে ওতে স্থিতি লাভ করার জন্য, সুষুম্নাতে স্থিতি লাভ করার জন্যই নাম স্মরণ করতে 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 সংস্কার গলে যত যায়, তখন ধীরে ধীরে ওই স্থিতির কালটা বাড়তে থাকে সুষুম্নায়, এই আর কি। কি করে বুঝবো মহারাজ যে কোন নাসিকা
খুব সহজ উপায়, বাহ্যিক সহজ উপায় হলো এইটি: আমাদের ঠোঁট এবং নাকের মাঝখানের যে স্পেসটা, ওইখানটা যদি আমরা আমাদের তর্জনী আঙুলটাকে খুব আলতোভাবে রাখলাম, এবার রেখে একটু দুনাসিকা দিয়েই, মানে দুনাসারন্ধ্র দিয়েই আর কি, একটু গভীরভাবে শ্বাস টানলাম, আবার ছাড়লাম। এরকম 2-4 বার করলেই বুঝতে পারবো যে বাঁ দিক দিয়ে বেশি পড়ছে না ডান দিক দিয়ে বেশি পড়ছে, ফ্লোটা কোন দিকে বেশি আছে বুঝতে পারবো। আচ্ছা। এই কথাটা কি বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, মানে পদ্ধতিটা বুঝতে পেরেছি, কিন্তু হ্যাঁ, মানে কতটা হ্যাঁ, পদ্ধতিটাতে এমনি এমনি শুনে পদ্ধতিটা বোঝা গেল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইভাবে কয়েকবার মাঝে মাঝে যদি করে দেখা যায় না, তাহলে আপনারা নিজেরা সবাই মিলিয়ে দেখতে পারেন, যখনই দেখবেন আপনাদের মন চঞ্চল হয়েছে সাধারণভাবে, তখন ওইভাবে কয়েকবার করে যদি দেখেন, দেখবেন আপনাদের ডান নাসারন্ধ্রে তখন শ্বাসের গতি বেশি। আবার যখন দেখবেন, মহারাজ হয় যে আপনার বাম নাকে শ্বাস নিতে গেলে যদি ডান কাতে শুয়ে থাকা যায় একটু, তাহলে তুই চলে আসে, দেখাও লাগে না। হ্যাঁ, সেটা তো একটা পদ্ধতি পদ্ধতি করা হলো। নেব ডান দিকে শুয়ে থাকলাম, তারপরে ওইদিক চলে আসে। হ্যাঁ, না সেটা তো বটে, কিন্তু উনি জানতে চেয়েছিলেন বুঝবো কিভাবে, তো বোঝার সহজ উপায় হলো ওইটা। মহারাজ বলছে উনি যদি এখনই টেস্ট করে দেখেন, এখনই তো বুঝে যাবে। হ্যাঁ, এখন একবার দেখুন না। হ্যাঁ আমি দেখছি, কিন্তু অতটা মানে পরিষ্কার আর কি বুঝতে পারছি না। আমি দেখেছি, আমি মহারাজ বলার সঙ্গে সঙ্গেই দেখেছি, অতটা মানে দেখি আরেকটু ওটা বসে। কিন্তু একটা আছে যে একটা নাসিকা বন্ধ করে আরেকটাতে টানতে গেলে একটা অবস্ট্রাকশন হয়, সেটা কি কোনো কিছু ইন্ডিকেট করে মহারাজ? মানে এই যে মানে একটা নাসিকা বন্ধ করে আরেকটা দিয়ে যদি শ্বাস টানি, তখন যদি সেইটাতে অবস্ট্রাকশন হয়, তাহলে কি সেটা ইন্ডিকেট করে যে ওই নাসিকাটা আমার মানে একটু কম চলছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই একদম ঠিক বুঝেছেন, এইটা তো অবশ্যই ইন্ডিকেশন একটা আর কি। আচ্ছা। যেখানে আমি ব্যাপারটা ওই বাধো বাধো পাচ্ছি ভেতরে, অবশ্যই সেটা কম চলছে, আর যেটা স্মুথ সাবলীল সেটা সেই তুলনায় ভালো চলছে, অবশ্যই এটা। আচ্ছা, হ্যাঁ, এইটা একটু সহজতর মনে হচ্ছে, এই চেক এই মানে পদ্ধতিটা আর কি। হ্যাঁ, মানে এটাও দেখবো, আপনি যে তর্জনী দিয়ে এটা বলেছেন এটাও দেখবো নিশ্চয়ই, তবে এইটা মনে হচ্ছে সঙ্গে সঙ্গে মানে বোঝা যায় আর কি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর এইখানে একটা কথা বলি, প্রাসঙ্গিক আর কি মনে আসছে বলে, যোগ রাজ্যের বিষয়গুলো তো সবই ওই বাইরের দিকের যে ঐন্দ্রিক জগৎ বা ইন্দ্রিয় প্রধান যে জগৎ, সেখান থেকে একটু ভেতর দিকে যাওয়ার ব্যাপার। সেখানে এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো অবজার্ভ করতে করতে, অর্থাৎ এগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতে, তখন যেগুলোতে অস্পষ্টতা থাকে, যে সময় যে বিষয়গুলোতে ক্রমশ অস্পষ্টতা কেটে যায় এবং স্পষ্টতা আসে আর কি। হ্যাঁ, মানে এটা একদম প্রাথমিক স্তরের বিষয় বলা গেল। এবার এগুলো বুঝলে এগুলো নিয়ে আবার অনেক রকম ধাপ রয়েছে, ভেতরে ভেতরে অনেক দিকের বিষয় রয়েছে আর কি, তখন সেই হিসেবে ওই ক্যালকুলেশনগুলো করতে সুবিধে হয়। তো যাই হোক, মানে এই প্রসঙ্গে এইটাই আপনি যেটা বলেছেন ঠিকই আর কি, ওভাবে বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, প্রণাম প্রণাম মহারাজ। প্রণাম। দাদা প্রণাম। হ্যাঁ, প্রণাম মানে প্রণাম। আমি একটু এবারে যে কোশ্চেন করতে চাই এই সূত্র ধরেই আর কি। হ্যাঁ, যেমন এই যে আমরা মানে প্রাণায়াম করি, দেখা গেল দাদা অনেক সময় আমি যখন প্রাণায়াম করছি জোরে জোরে শ্বাস নিচ্ছি, আমার মাথার কোনো একটা জায়গায় ব্যথা হচ্ছে। এবার ও মানে ওই জায়গাটাকে আমি বুঝতে পারছি ব্যথা হচ্ছে, ওই জায়গাটা থেকে ধরুন শ্বাস নিতে গেলাম। এবার আমি যদি ওইটাকে আমি যদি ব্যথাটাকে সরাতে চাই, আমি চেষ্টা যদি এক্সপেনশন করি ওই শ্বাসের ওই জায়গাটা, ব্যথাটা কিন্তু ধীরে ধীরে কমে যায়। আর মানে মাঝখানটা একটু কেটে গেল, ব্যথা কমে যায় এই পর্যন্ত শুনেছি, তারপর একটু কেটে গেল। সময় মানে অবস্ট্রাকশনের কথা বলছে আর কি, মাথায় কোনো জায়গায় ব্যথা হচ্ছে আর কি, যে অবস্ট্রাকশনের জন্য বা কিছুর জন্য। এবার ধরুন আমি ওই জায়গায় ব্যথাটা হচ্ছে, কনসেন্ট্রেশনটাকে যদি হাঁটিয়ে আমি
মানে চেস্ট বা নাভির দিকে নিয়ে গেছে, আমি শ্বাসটা পুরো নাভি পর্যন্ত নিচ্ছি, একটু মানে ডিসপ্লেসমেন্ট হয় আর কি, যে এক্সপেনশনের সময়। তো ওইটা কি ঠিক, ওরকম প্রসেসে করাটা কি ঠিক? প্রাণায়ামের বিষয়গুলো আসলে কি, প্রাণায়াম যদি অনুলোম বিলোম প্রাণায়াম হয়, যেটা স্বামী রামদেবজিকে কেন্দ্র করে বহু মানুষের মধ্যে ছড়িয়েছে, সেই বিষয় হলে তাহলে মুখে বলে দেওয়া যায়, চেষ্টা করা যায় আর কি। আর যদি কুম্ভক প্রধান প্রাণায়াম হয়, তাহলে তখন সেটা সামনাসামনি অভিজ্ঞ মানুষের কাছ থেকে দেখে নিলে ভালো হয়। এটা যদি অনুলোম বিলোম প্রাণায়াম হয়, তাহলে বলবো যে অনুলোম বিলোম প্রাণায়াম, কিন্তু অনুলোম বিলোম প্রাণায়াম করতে গিয়েও মানে মাথায় মানে একসময় ব্যথা করে আর কি, মানে বেশি শ্বাসে মানে শ্বাস বেশি চলে যায় বা কম চলে, মানে বেশি চলে যায় এরকম একটা মনে হয় আর কি, যে শ্বাস বেশি যাচ্ছে বলেই ওই জায়গাটায় এফেক্ট করছে আর ব্যথাটা হচ্ছে, এরকম মনে হয় আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে যদি সেরকম মনে হয়, উচিত হলো সব থেকে সরল উপায়, যে বেশি যে অনুপাতে মনে হচ্ছে সেই অনুপাতে বেশিটাকে অতটা নেব না, আর একটু হালকার উপর দিয়ে করবো আর কি। বেশির জন্য যদি ব্যথাটা হয়, তাহলে হালকা করলে সেই ব্যথাটা উৎপন্নই হবে না, বা যদি উৎপন্ন হয়ে থাকে তখন ধীরে 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 কমতে থাকবে। হ্যাঁ সেটাই। এইটি খুব সহজ উপায়। আনুষঙ্গিক কিছু তো করতে চাইলে ভালো হলে তো করাই যায় আর কি। কি বলছেন, কি বললে দাদা, বুঝলাম না, একটু মাঝখানে কেটে গেল মনে হলো। হ্যাঁ, মানে যদি শ্বাস বেশি যাওয়ার জন্য ব্যথা হয়, তাহলে শ্বাসটা সেই অনুপাতে কম করব যতটা বেশির জন্য ব্যথা হচ্ছে বলে বুঝছি, এবং কম করলে তখন ব্যথাও একটু একটু করে কমতে থাকলে বুঝবো যে হ্যাঁ, আমার কম করাটা ঠিক হচ্ছে। এইটি সহজ উপায়। আর তাছাড়া যেটি বলা হলো আরেকটি, যেটি যে অন্যদিকে নাভির দিকে যে বিষয়গুলো, ওই ধরনের কিছু করে যদি দেখছি উপকার হচ্ছে, তাহলে অবশ্যই সাহায্য নেওয়া যায় আর কি। ঠিক আছে। আর যেটা করেন, মানে যেটা পদ্মাসন হলো, পদ্মাসনে বসে আবার ইয়ে করছে, মানে অন্য কিছু মানে যখন করছে হয়তো বজ্রাসনে বসে, এরকম কি চেঞ্জ করতে পারি আমি আসনগুলোকে আমার সুবিধা অনুসারে? হ্যাঁ, এটা বাধ্য হয়ে, মানে মন্দের ভালো আর কি, একেবারে না করার থেকে এটা ভালো আর কি। যেমন ধরুন সকালে উঠলাম, উঠে বজ্রাসনে বসে মানে পদ্মাসনে বসে করছি, তখন ঘুম আসছে, কিন্তু বজ্রাসনে বসলে আমার ঘুমটা আর আসছে না, তখন আমি করতে থাকলাম, ধীরে ধীরে করতে থাকলাম, শুরু করলাম, তারপর এরকম আর কি ব্যাপারটা আর কি, এরকম এটাই বলছিলাম আর কি। হ্যাঁ, ওই যে কোনো একটা আসনকে ধরলে তাহলে সিদ্ধি লাভের ক্ষেত্রে বিশেষভাবে এগোনো যায়। সেটা বজ্রাসনও হতে পারে। আর বারবার পাল্টালে ওটা কি হয়, ওই আসনের ফলে যে ভেতরে জাগরণ শক্তির, সেইটা সেভাবে অতটা সুবিধে হয় না আর কি। সেই জন্য যে কোনো একটাকে ধরতে পারলে ভালো। আর একান্ত না মানে অসুবিধে হলে তখন আর কি করা যাবে, সেভাবে করলে তাও ভালোর দিকেই আর কি। ঠিক আছে দাদা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, প্রণাম। প্রণাম দাদা। হ্যাঁ, আমাদের মোটামুটি সময়ও শেষ হয়ে এসছে। খুব বিশেষ যদি কারো বলার কিছু থাকে বলা যায়, না হলে আপাতত শেষের দিকে যাব। হ্যাঁ, কারো যদি বিশেষ কিছু বলার থাকে বলতে পারেন আর কি। 1 মিনিট মতো সময় আছে, 1 মিনিট কয়েক সেকেন্ড বোধহয়। প্রণাম। প্রণাম প্রণাম। হ্যাঁ হ্যাঁ।
মানে গুরুর নামটা কি নাম হিসেবে ধরা? হ্যাঁ, যে গুরু থেকে যে নামটা পাওয়া গেছে ওই নামের প্রতি তো মহারাজ মানে একনিষ্ঠ হতে বলছেন। তাই বলছি যে ওই নামটাকে যদি গুরু হিসাবে ধরে নিই তাহলে তো মানে মানে গুরুও নাম, নামও গুরু, মানে এক হয়ে যাচ্ছে। গুরু আর নামের মধ্যে কোনো পার্থক্য না রেখে নামটাকে আঁকড়ে ধরা। গুরু না হয়ে গুরু এখন শব্দ হয়ে যাবে এমন? হ্যাঁ, আমি সেটা মহারাজের কাছে জানতে চাইছি যে এইভাবে ধরলে কি উপকার পাওয়া যেতে পারে? অবশ্যই অবশ্যই, এটা বলাই আছে একদমই এইটাই। নাম এবং নামদাতা আর নামী এই তিনটে এক আর কি। এইটি ক্রমশ যদি প্রথম দিকে আমরা ধরেও চললি ভালো, আর না ধরে চললেও নামটি জপ করতে করতে এক সময় এটি উপলব্ধির মধ্যেই আসে আর কি। একদমই ঠিক, এইটি এইভাবে করা যাবে আর কি। তবেই তো নিষ্ঠার বিষয়ের দিকে এটি ভালো হয় আর কি। একটু কেটে যাচ্ছে মহারাজ, কথাগুলো কেটে গেল। কথাগুলো শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, সেইভাবে করা যাবে। নাম, নামী, নামী অর্থাৎ নামের লক্ষ্য ইষ্ট, এবং নামদাতা অর্থাৎ যেখান থেকে আমরা নাম পাই, এই তিনটেই একই তত্ত্ব। এইটি উপলব্ধিতে আসে ক্রমশ নাম জপ করতে করতে। সেই হিসেবে নাম এবং গুরুর মধ্যে আসলে কোনো ভেদ নেই। ওই যত 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 নাম স্মরণ হতে হতে আমরা স্থূল স্তর থেকে গভীর স্তরে প্রবেশ হবে, আমরা মানে আমাদের মনশ্চেতনা আর কি, তখন এগুলো ক্রমশ উপলব্ধির মধ্যে আসে আর কি। কাজেই প্রথম দিকে আমরা যদি মনে সেইরকম ধরে নেওয়ার মতো সেরম শুদ্ধ ভাব থাকে বা সেইরকম থাকে, খুবই ভালো। এইরূপ বলাই আছে, অবশ্যই করা যায় এটি। হ্যাঁ মহারাজ, আপনি যেভাবে বোঝালেন তাতে এটাই মনে হলো আর কি। হ্যাঁ, বেশ। এখানে তো গুরুর কাছে সমর্পণ করতে হবে। গুরুর কাছে সমর্পণ না করে আমি যদি শুধু খালি নামটাকেই আধার ধরি আর ব্যক্তি গুরুকে পাশ কাটাই যায়, তাহলে কেমন হলো? হ্যাঁ, যদি এইরূপ থাকে আপনি যেটা বলছেন, হ্যাঁ, তাহলে কি ওইটা একটা কথার কথা থাকবে, ওইটার মধ্যে প্রাণ আসবে না আর কি। আর এমন ভাব যদি থাকে, এমন ভাব থাকলে তো মানে সেই মানে এটা তো একটা কুলসিত ভাব থেকে যাচ্ছে তাহলে। তো সেইভাবে যে আমার যেখান থেকে নাম নিয়েছি সেখানে আমার ভক্তি নেই, আর যা নামটার প্রতি শুধু ভক্তি আছে সেটা না। মানে নামটাকে উনি দিয়েছেন, নিশ্চয়ই নামটা তেমনই একটা কিছু। সেই জন্য তখন একনিষ্ঠ হতে বলছেন, ওই নামকে ধরতে বলছেন। তখন যদি আমি এত বিচার করি যে গুরু বড় না নাম বড়, তাহলে আর একনিষ্ঠতাই আসবে না। সুতরাং গুরু নাম দিয়েছে মানে নামটা আমাকে ধরতে বলেছেন যখন, মানে মহারাজ এতক্ষণ তো খুব সুন্দরভাবে বোঝালেন, সেটা থেকে আমি বলছি আর কি যে তাহলে সেই নামকেই যদি আমি গুরু হিসাবে আঁকড়ে ধরি, তো তখন তো আমাকে যিনি নাম দিয়েছেন তিনি তো থাকছেনই না, মানে তারই তো দেওয়া। সেখানে আর মানে ওই একনিষ্ঠতা থেকে ভঙ্গ না হওয়ার সম্ভাবনা একটু কম হবে আর কি। সেই হিসাবে আর কি আমি জানতে চাইছি। আমারও সেটাই মনে হয়। এটা খুব সুন্দর একটা মানে আমারও যেহেতু আমি একটা এই দোলাচলের মধ্যে ছিলাম, আমারও এটাই মনে হলো আপনার কথাই মহারাজ যেরকম বললেন তার মানে কনক্লুশনে আমারও এটা মনে হলো। আর এটা বলাই হয় নাম নামী এবং নামদাতা অভেদ, এটাই আর কি মহারাজ যেটা বললেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আসলে কি, যেহেতু আমাদের মন বিভিন্ন খণ্ড খণ্ড ভাবভেদ সবকিছু দেখতে বুঝতে অভ্যস্ত সাধারণভাবে, সেই জন্য প্রথমেই ভেদগুলো থাকে বলে এই আলাদা আলাদা ভাবে বলাও হয়। তার কারণ ভেদযুক্ত মনকে যদি অখণ্ড ধরে বলা হয়, সে মন বুঝতে পারবে না।
আর বুঝতে না পারলে মনের যে স্তর থেকে প্রশ্ন আসছে সে স্তরের আপেক্ষিক সমাধান হবে না। সেই কারণে ভেদযুক্ত মনকে ভেদযুক্তভাবে সমাধানের বিষয় বলা হয় প্রথম দিকে। ক্রমশ মন যেমন যেমন গভীরে যায় তত তত খণ্ড ভাব কমতে থাকে এবং সেখানে অখণ্ডতা ফুটে ওঠে সেই অনুপাত। তখন অখণ্ডকে ধরে কিছু কিছু বললে তখন মন ধারণ করতে পারে। দুজনের যে বক্তব্য আমরা পেলাম, আপন ভাইয়ের পেলাম, ত্রিবেণী মায়ের পেলাম, দুজনের বক্তব্য জায়গাগুলো ভূমিগুলো একটু পৃথক আর কি, মনের যেখান থেকে উঠে আসছে। আপন ভাই যেটা বলতে চাইছেন সেটা মানে যে অবস্থাটা সেটা হলো এইরূপ যে স্থূলভাবে যদি ওই এড়িয়ে যাওয়া সংক্রান্ত বিষয় করে যদি নামের বিষয়টার দিকে যদি হয় তাহলে এটা একটা স্থূল অবস্থা। কিন্তু ত্রিবেণীমা যেটা বলতে চাইছেন সেটা হলো গুরু থেকে প্রাপ্ত যে নামটি সেটির মধ্যেই যদি আমি পুরো অভিনিবেশ করি, অর্থাৎ পুরো অবলম্বন করি, আশ্রয় করি বা ভরসা করি, যতটা ভরসা আমার সেই সময় সম্ভব হচ্ছে, তাহলে তার দ্বারাও কি এই সমস্যার সমাধানগুলো হতে থাকবে এবং ক্রমশ এগিয়ে যাব না? তো যদি সেইটি হয় অবশ্যই আমরা এগিয়ে যাব এবং সমাধানও আসতে থাকবে। তো দুজনের জায়গা থেকে বিষয়গুলো, তো আমাদের এখানে মূল বিষয়টা বুঝে নিতে হবে। ওই যেটি বললেন দেবযানীমা, এইটি আছে শাস্ত্রে, নাম, নামদাতা এবং নামী, বা নাম, নামী এবং নামদাতা। এই যে পৃথক পৃথক ভাবের কতগুলো, ওই কুমির ডাঙা যেমন খেলা হতো, জলের মাঝখানে ডাঙা আর কি, তো এইগুলো তিনটেকে যদি ডাঙা ধরি, তিনটেকে আলাদা আলাদা ডাঙা মনে বলে মনে হচ্ছে, কিন্তু যে জায়গা থেকে মনের হচ্ছে, মন যখন আরো গভীরে যাবে তখন সমস্ত ডাঙাগুলো যে আসলে একই, এই অনুভূতিটা আসতে থাকলেই মনের শঙ্কা অর্থাৎ ওই ভাবগুলো দূর হয়ে যায় এবং ভেতরে স্বাভাবিক শীতলতা আসতে থাকে, সংশয় দূর হয় এবং সমাধান আসে আর কি। এই জন্য আধ্যাত্মিক ক্ষেত্রে, এখানে হ্যাঁ একটু বলি, গুরুর প্রতি প্রেম, ভক্তি এবং বিশ্বাস, এই তিনটা জিনিস যদি কারো ঘাটতি থাকে তাহলে তো আমার মনে হয় তার সাধন সে করতে পারবে না, তার কিছু হবেও না। প্রথমত এইটা দরকার। তাই নয় কি? হ্যাঁ এটা তো বটেই আর কি, এটা বটেই। তবে যদি কেউ এ পথের পথিকের সেইরূপ ভাবনা আছে কিন্তু তখন পর্যন্ত মনের তম এবং রজগুণের প্রভাবে সেইরকম শ্রদ্ধা বিশ্বাস ভেতর থেকে আসছে না, তার কারণ তম এবং রজগুণ প্রধান থাকলে সেরকম শ্রদ্ধা বিশ্বাস ভেতর থেকে হয় না, চট করে হলেও স্থায়ী হয় না, বিভিন্ন সংশয় উৎপন্ন হয়। অথচ যেন শ্রদ্ধা বিশ্বাস আসুক ভিতর থেকে, এইটুকু ইচ্ছা আছে, সেই জায়গায় গুরু প্রদত্ত সাধনটি করতে করতেই যদি করাটা ঠিক নিষ্ঠার সাথে হয় তাহলে শ্রদ্ধা বিশ্বাস সময় মতো আপনা আপনি ফুটে ওঠে। আর যাদের প্রথম দিক থেকেই যদি শ্রদ্ধা বিশ্বাস বেশ খানিকটা থাকে তখন বুঝতে হবে তাদের বিশেষ শুভ সংস্কার রয়েছে আগে থেকেই। কিছু মানুষ কিছু না বুঝেই 100% বিশ্বাস করে ফেলে, আর কিছু মানুষ বুঝে তারপরে বিশ্বাসটা আসে। হ্যাঁ যার যেমন ভেতরে, বিশ্বাসটা আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর বিশ্বাসটা যত যত আসবে ওই বিশ্বাসটাই তো একটা পরম অনুভূতি, এই আর কি। তো যাই হোক, আমাদের সময় শেষ হয়ে গেছে, সবাই ভালো থাকুন। আজকে বাধ্য হচ্ছি মানে আজকের মতো স্থগিত করতে আর কি বিষয়টা। প্রণাম মহারাজ। হ্যাঁ প্রণাম, প্রণাম মহারাজ। আপনারা সবাই ভালো থাকবেন। আমার হয়তো রাজস্থানের যাত্রা হবে কিছুদিনের মধ্যে, সব ঠিকঠাক থাকলে। প্রণাম মহারাজ। হ্যাঁ সবাই ভালো থাকুন, সকলকে প্রণাম জানাই। হ্যাঁ প্রণাম প্রণাম মহারাজ। প্রণাম, জয়, প্রণাম বাবা। প্রণাম প্রণাম।